ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হয় যে যে আউটগুলো আপনারা বলছেন প্রত্যেকটাই ভালো বলে আউট হয়েছেন। প্রথম টেস্টে যদি আমরা দেখি যে মমিনুলের ৮০ রানের যে আউটটা চমৎকার একটা ডেলিভারি ছিল। এইখানেও যদি মমিনুলের ফার্স্ট ইনিংসে আউটটা আমরা দেখি যে কিছু করার ছিল না, কারণ সে সুইপ খেলেছিলেন, ইনসাইড এজ লেগে টোয়ে লেগে আউট হয়েছেন। তো এই ধরনের আউট হলে আসলে কিছু বলার থাকে না। জয়ের যেটা আউট হয়েছেন সেকেন্ড ইনিংসে, সেটাও বলটা নিচে নেমে গিয়েছিল, ভালো একটা বল ছিল। তো দুই টেস্টে আসলে টিমের সাথে থেকে আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে যে সবাই খুব এক্সপিরিয়েন্স এবং সবাই খুব তাদের উইকেটটার যত্ন নেওয়ার চেষ্টা করছেন। প্রত্যেকটা বল যেভাবে আসলে খেলা উচিত সেইভাবেই তারা খেলার চেষ্টা করছেন। তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে যদি আমরা লাস্ট ২৫ বছরের টেস্ট ক্রিকেট দেখি, যে একটা টেস্ট ম্যাচ ভালো হওয়ার পরে কিন্তু যেই অপোনেন্টই হোক, পরের টেস্ট ম্যাচে হয়তো আমরা একটা কলাপস করি। তো আল্লাহর রহমতে ৩টা ইনিংসেই কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ওই জায়গা থেকে বের হয়ে এসেছে কনফিডেন্স। হ্যাঁ, অনেকে হয়তোবা বলবে যে দুর্বল টিম, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি তাদের বোলিং অ্যাটাক দেখেন, যাদের ওদের ফাস্ট বোলারের বল কিন্তু 140তেই বল করেন এবং লেফট আর্ম স্পিনারটাও খুব চমৎকার জায়গায় বল করেন। বোলিং ইউনিট কিন্তু তাদের খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স সবাই। আমাদের প্লেয়াররা আপনি যদি দেখেন যে ব্যাটসম্যানরা সবাই অলমোস্ট 50+ ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা তারা এই দুইটা টেস্ট ম্যাচে, এই দুইটা টেস্ট না, আমি বলবো যে আসলে লাস্ট ৩-৪ বছর ধরে আমাদের টেস্ট টিম কিন্তু ভালো রেজাল্টই করে। যেখানেই আমরা যাচ্ছি, ফার্স্ট টেস্টটা হয়তো আমরা ভালো খেলি, পরের টেস্টটা আমরা হয়তো বা ভালো করতে পারি না। তো আমি আশা করব আপনি যে এই প্রশ্নটা করেছেন যে 50 করে বা 70 করে যে আউট হচ্ছেন, এটা নিয়ে তারা চিন্তা করছেন এবং কীভাবে এই জায়গা থেকে বড় রান করা যায়, এই বিষয় নিয়ে তারাও চিন্তা করছেন। এবং আশা করব যে সামনের বছর আমাদের প্রায় অলমোস্ট 2027 পর্যন্ত প্রায় 18টা টেস্ট ম্যাচ আছে। তো ওই ম্যাচগুলোতে আমরা প্লেয়াররা অলরেডি তাদের একটা গোল সেট করা আছে, ওইভাবেই আসলে তারা প্রিপারেশন নিচ্ছে এবং খেলছে। কংগ্রেচুলেশন তাইজুলকে, আসলে 249 উইকেট হয়েছে, সাকিবের 246 ছিল। থার্ড বোলার হিসাবে আমাদের মিরাজ আছে 209টা উইকেট নিয়ে। তো এখন কম্পিটিশন হয়তো বা তাইজুল এবং মিরাজের সাথে হবে আর কি। তারা আমাদের এই লাস্ট ৮-৯ বছরের যদি আমরা দেখি টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে, দুইজনই ডমিনেট করছে, দুইজনই বাংলাদেশের বোলার। এবং হাসান মুরাদের ডেবু হয়েছে, লাস্ট 2টা ম্যাচ খেললো এবং অনেক দিন ধরেই কিন্তু আসলে সিলেক্টররা এবং ম্যানেজমেন্ট তাকে কিন্তু টিমের সাথে রাখছেন রেগুলার। তো হাসান মুরাদ কন্টিনিউ ডোমেস্টিক ক্রিকেটে ভালো বল করে যাচ্ছিলেন বলেই তাকে এই উপহারটা দেওয়া হয়েছে এবং সে ভালো করেছেন। আমি আশা করব যে যখনই অপরচুনিটি আসবে হাসান মুরাদও তার বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। তো কম্পিটিশন তাইজুলের জন্য কিন্তু মিরাজ থাকবে, তো দুইজন মিলেই আসলে নেক্সট 18টা টেস্ট ম্যাচে যেন তারা ভালো করতে পারে, এটাই আশা থাকবে। না, আমি ওইটা মনে করি না। যেভাবে আপনার 3টা ইনিংস আমি দেখেছি, আমার কাছে মনে হয় যে আমাদের একটা বড় প্রবলেম হয় যে আমাদের খেলাটা কিন্তু অনেক বড়, আর 3 মাস 4 মাস পর পর হয়। ওই জায়গাটাতে আসলে প্লেয়ারদের অ্যাডজাস্টমেন্ট করাটাও একটু মুশকিল হয়ে যায়। আর আপনি জানেন যে লাস্ট 3 বছর ধরে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডিউক বলটা ইউজ করি। ওই জায়গায় কিন্তু আপনি দেখবেন যে একটা সিজনে মমিনুল 390 রান করেছেন কোনো সেঞ্চুরি ছাড়া। তো ডিউক বলে কিন্তু আসলে প্রত্যেকটা বলই চ্যালেঞ্জিং হয়। তো আমাদের প্লেয়াররা যদি সুযোগ হয় না তাদের, যদি তারা আমার কাছে মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেটে যদি আপনি বড় বড় ইনিংস খেলেন, যখন আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে 200-300 মারবেন, তখন কিন্তু আপনি আশা করতে পারেন যে একটা টেস্ট ম্যাচে এসে আপনি 200-300 করবেন। জয় যেমন 170 করেছে, এটা তার কেরিয়ার বেস্ট ইনিংস। তার আগে কেরিয়ার বেস্ট ছিল সাউথ আফ্রিকার সাথে টেস্ট ম্যাচে, যেটা 139 করেছিল। তো এই জিনিসগুলো আসলে আপনি রাতারাতি এসেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে বড় ইনিংস খেলাটা আশা করাটা আমাদের ঠিক হবে না। এই জিনিসগুলো আসলে ডোমেস্টিক ক্রিকেট থেকে আসতে হবে, তখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে করতে পারবেন। কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যেভাবে প্রিপারেশন নিচ্ছে এবং খেলছে এখন, আমরা সামনে যত টেস্ট ম্যাচ দেখবেন, বড় বড় ইনিংস দেখতে পারবেন আমাদের প্লেয়ারদের থেকে।
যেহেতু আসলে এটা একটা টিম গেম, ইন্ডিভিজুয়াল গেম চিন্তা করে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করলেই টিম পারফরমেন্সটা হয়। কিন্তু এমন একটা সিচুয়েশনে ছিল যে আমাদের অলরেডি 500 রান হয়ে গিয়েছে এবং আমরা বিলিভ করি যে আয়ারল্যান্ডের 10টা উইকেট নিতে আমাদের যে ওভারটা ছিল, হ্যাঁ আপনি চাইলে আরও 1 ঘন্টা খেলাতে পারতেন, কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্পিড অফ ক্রিকেটে হয়তোবা। এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে না, যেহেতু মমিনুল কাছাকাছি আছে তাকে অপরচুনিটি দেওয়া হয়েছিল, কিন্তু আনলাকি সে করতে পারেনি, সেই কারণেই আসলে আর খেলা হয়নি। না আলহামদুলিল্লাহ, আমি আসলে মুশফিক, আমি যখন ছিলাম মুশফিকের ডেবু হয়েছে আমার সামনে এবং মমিনুলের টেস্ট ক্যাপটা আমি পরিয়েছিলাম গলে যখন তার ডেবু হয়েছিল 2013-তে। এছাড়া আর বাকি সবার সাথে আমার ডোমেস্টিকে হয়তো বা এক টিমে কিছু কিছু টিমে খেলেছিলাম আর এগেনস্টে খেলা হয়েছে। তো আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর মতো নিয়ে আসলে অ্যাকসেপ্ট করেছেন এবং আমিও আমার চেষ্টা করছি যে আমার এক্সপিরিয়েন্সগুলো তাদের সাথে শেয়ার করার। যেহেতু আসলে এই লেভেলে তো আপনার টেকনিক নিয়ে অত বেশি চেঞ্জ করার কিছু নাই, যা সেখানে মেন্টালি আপনার সাপোর্ট দেওয়াটাই হলো ইম্পর্টেন্ট। যে আসলে আপনার বলের একটা বল খেলার সময় আপনার রুটিনটা কেমন হওয়া উচিত, ওই জিনিসগুলো যদি আপনি জাস্ট রিমাইন্ড করে দিতে পারেন, ওইটাই কিন্তু একটা প্লেয়ারের জন্য এনাফ। যে আসলে 30 থেকে 50-এর মধ্যে আপনি আউট হয়ে যাচ্ছেন, পরে 50-এর পরে আপনার 100 করার রেটটা কেমন। যেমন শান্তর রেট যদি দেখেন যে 50-এর পরে তার 100-এর রেট অলমোস্ট 61%। তো এই জিনিসগুলো যদি আপনি জাস্ট এক একটা প্লেয়ারকে একটু রিমাইন্ড করে দিতে পারেন যে তুমি 50-এর পরে 100-এর রেট কিন্তু তোমার 61, মানে তুমি 30 থেকে 50 করতে যে হার্ডওয়ার্কটা করবা তারপরে কিন্তু তোমার জন্য ইজি। তো এই ছোটোখাটো জিনিসগুলো আসলে এই লেভেলে আমার কাছে মনে হয় যে মেন্টালি যত আপনি ফ্রেশ রাখবেন, ফ্রি রাখবেন, পারফর্ম করাটা সম্ভব। আলহামদুলিল্লাহ সবাই, কোচিং স্টাফ বলেন, প্লেয়ার সবাই খুব সাপোর্ট করছে। না যেহেতু আসলে এই সিরিজে আমি ব্যাটিং কোচ হিসেবে আসছি, তো সালাউদ্দিন ভাই অ্যাসিস্ট্যান্ট সিনিয়র কোচ, তো আমাকে ওই ফ্লোরটা দিয়েছেন উনি, যেহেতু আমি ব্যাটিং কোচ হিসেবে এসেছি। কিন্তু আমার সাথে ওনার সম্পর্ক আগে থেকে ভালো, তো আমিও যেই কাজটা করার চেষ্টা করি, যদি আমার এক্সপিরিয়েন্স থেকে যেই জিনিসটা যদি কোনো প্লেয়ারকে কিছু বলতে হয়, আমি আসলে সালাউদ্দিন ভাইয়ের থ্রুতেই যাওয়ার চেষ্টা করি, যেহেতু উনি টিমের সাথে লাস্ট 1 বছর ধরে আছেন এবং ম্যাক্সিমাম প্লেয়ারই আসলে সালাউদ্দিন ভাইয়ের সাথে কাজ করেন। আর আমি কোচিংয়ে আসছি আসলে নতুন, তো আমিও চেষ্টা করি যদি কোনো প্লেয়ারকে কোনো ইনপুট দিতে হয়, আমি চেষ্টা করি সালাউদ্দিন ভাইকে ডেকেই জিনিসটা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে এবং উনি ওইটা বলার চেষ্টা করেন। এইভাবেই আসলে একটা কাজ করার চেষ্টা করছি আমরা। অবশ্যই এই উইকেটটা দেখে আসলে আমার কাছে 2008-এর উইকেট মনে হয়েছে। শ্রীলঙ্কার সাথে আমরা একটা টেস্ট ম্যাচ খেলেছিলাম, শ্রীলঙ্কা আমাদের প্রায় 500+ রান দিয়েছিল, 4th ইনিংসে আমরা 418 করেছিলাম। লাইভ ঘাস আছে, উইকেটটা খুবই চমৎকার, স্পিনও হচ্ছে, বাউন্স আছে এবং ব্যাটসম্যানদের জন্য শর্টস খেলা যায়। যদিও ডে 1-এ আমাদের ব্যাটসম্যানরা খুব চমৎকার ব্যাটিং করেছেন, এত ইজি ছিল না, আপনার হার্ড ছিল, তো সেই জায়গায় তারা অ্যাডজাস্ট করেছেন। তো অবশ্যই আমাদের ইমপ্রুভমেন্ট করতে হলে তো ভালো উইকেটে খেলতে হবে এবং এই উইকেটটা খুবই চমৎকার উইকেট ছিল। হ্যাঁ, এটা একটু আনলাকি আসলে, ক্রিকেটটা ব্যাটসম্যানদেরই আসলে বেশি ফেভার করে। আনলাকি তাইজুল যেভাবে আসলে পারফর্ম করে যাচ্ছেন প্রত্যেকটা টেস্ট ম্যাচে, আপনি যদি দেখেন যে সাকিব থাকাকালীনও সে পারফর্ম করেছেন, সাকিব চলে যাওয়ার পরে এখন লিডিং রোলে আছেন। তো অবশ্যই টিম থেকে তো আমাদের একটা মিটিং হয় প্রত্যেক খেলার শেষেই, এরকম অ্যাচিভমেন্ট, যেমন আমাদের জয় 1000 রান করেছেন টেস্ট ক্রিকেটে, তো ডেফিনেটলি এমন কিছু তো একটা থাকবেই। কিন্তু হ্যাঁ, বোলারদের জন্য একটু আনলাকি। না, সাকিব থাকাকালীনও কিন্তু অনেক টেস্ট ম্যাচে লিড করেছেন। সাকিব শুধু ব্যাটিং করেছেন, হয়তোবা একটা ইনিংসে বল করেননি, আরেক ইনিংসে বল করেছেন। তাইজুল কিন্তু আর কি বিশেষ করে এশিয়াতে খেলা হলে কিন্তু তাইজুলের গুরুত্বটা খুব ইম্পর্টেন্টভাবেই দেখে আর কি সব। না, আমার ওই মেসেজটাই ছিল যে আমরা সবসময় যাদের সাথেই খেলি, যে দেখা যায় যে আপনি যদি, আমরাও যখন খেলতাম
সেম একটা টেস্ট ম্যাচে আমরা ভালো খেলি, পরের টেস্ট ম্যাচে হয়তো বেশি ফোকাস হয়ে যাই বা বেশি রিল্যাক্স হয়ে যায়, দুইটার একটা কিছু একটা হই আমরা, সেই কারণে কিন্তু আমাদের রেজাল্ট আমরা যেভাবে চাই সেভাবে হয়নি। যদি আপনি সাকিব আল হাসান কেন আর কি র্যাঙ্কিং 1 নম্বর লম্বা সময় ছিল, সে তার ইমোশনটা ধরে রাখতে পারতো বলেই আর কি, যে ভালো করলেও নর্মাল, খারাপ করলেও নর্মাল। তো আমাদের প্লেয়াররাও যদি এই ইমোশনটা যদি আমরা নর্মাল করতে পারি, বিশেষ করে ব্যাটিংয়ে আমাদের কি হয় যে আমরা একটা ইনিংস ভালো খেললে হয় ওভার কনফিডেন্স হয়ে যাই, আগের থেকে চিন্তা করে ফেলি, ওই জিনিসগুলো যদি আপনি না করেন তাহলে আসলে সাকসেসফুল রেটটা বেশি হবে। তো সেই জিনিসটাই আসলে আমাদের প্লেয়াররা করার চেষ্টা করছেন এবং মেসেজটা ওইভাবেই দেওয়া হয়েছে যে যেহেতু আপনি যদি ওয়ার্ল্ডে এখন যদি দেখেন বাংলাদেশ টিমটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা টিম আর কি, ব্যাটসম্যান প্রায় 50টা করে টেস্ট ম্যাচ খেলেছেন, লিটন, শান্ত অলমোস্ট 40টার মতন, মমিনুল, মুশফিক, সাদমাম ওরাও প্রায় 20টা করে। তো আপনি যদি এই টিমটা দেখেন আর কি, আপনি বলবেন না যে একটা ইয়াং সাইড, এটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স একটা সাইড। তো লাস্ট 2 ম্যাচ যেভাবে পারফর্ম করছে আমি বিশ্বাস করি যে আমাদের এইভাবেই আসলে পারফর্ম করা উচিত। না, এই এই বিষয়ে কোনো আলাপ হয় না, ওনার সাথে তো আমার এমনি আলাপ হয় রেগুলারই, কিন্তু এই বিষয়ে কোনো আলাপ হয়নি। খেলছে না এরকম কিন্তু না, তারা কিন্তু তাদের উইকেটটা থ্রো করছে না। আপনি যদি দেখেন যে এই 2টা টেস্ট ম্যাচে 3টা ইনিংসে আমাদের উইকেট কিন্তু আমরা আর কি ভালো বলে আউট হয়েছে। আপনি যদি দেখেন যে ভালো বলে যখন আউট হয় ওই সময় আসলে কমপ্লেন না করে আমাদের মনে হয় যে পজিটিভ কথা বলাটাই ভালো। তো অবশ্যই আমাদের থেকে কিন্তু তাদেরই মন বেশি খারাপ, যে তারা যদি 100-200 করতো তাদেরই দাম বেশি হতো, ঠিক না? তো অবশ্যই আমি আশা করি যে আমরা পজিটিভ চিন্তা করব এবং বড় বড় ইনিংস খেলবে সামনে ইনশাল্লাহ। আমি মনে করি যে আমাদের পেস ইউনিটটা খুবই চমৎকার। বাংলাদেশে এখন প্রায় 8-9 জন ফাস্ট বোলার আছেন যারা অলমোস্ট 140-তে বল করতে পারেন। তো ইবাদত এবং খালেদকে খেলানো হয়েছে, ভালো করেছেন। আমি মনে করি যে যতটুকুই তারা বল করেছেন আমি বলবো যে খুবই ভালো চ্যানেল বল করেছেন। এটা নিয়ে হয়তোবা সে অত চিন্তা করে না, যে আমি 70-80-তে আউট হয়ে যাচ্ছি, এত চিন্তা করছেন না। সে প্রসেসটা ঠিক রাখছেন কিনা এটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি আলাপ করেছি ওর সাথে, ওর প্রসেস ঠিক আছে কিনা। আপনি এখন ধরেন ফার্স্ট ইনিংসে যে আউট হয়েছে এইটা তো আপনি কিছু বলতে পারবেন না। এখানে যেমন ফার্স্ট ইনিংসে আউট হয়েছেন এটা আনলাকি পুরা। তো ওর প্রসেস ঠিক আছে কিনা এটা হলো ইম্পর্টেন্ট। তো ও হয়তো বা রানটা নিয়ে অত চিন্তা করছেন না যে আমি কত রান করছি। তারপর আমার ব্যক্তিগত মতামত থাকবে যে, কারণ আমি টেন্ডুলকারের সাথেও যখন কথা বলতাম তারাও কিন্তু দেখতাম যে আসলে 100-এর সময় দেখা যায় যে আগে 90 থেকে 100 করার সময় দেখা যায় যে অনেক সময় নেই। যেমন ওর 100 তবু 100 যদি আপনি খেয়াল করেন এই মাঠেই করেছিল আমাদের সাথে। ওই সময় ওই ওয়ান ডে ক্রিকেটেও কিন্তু সে ওই 10 রান করতে প্রায় 20 থেকে 25 বল লাগিয়েছিল। তো অনেক সময় অনেকে হয়তোবা পার্সোনাল অ্যাচিভমেন্ট নিয়ে চিন্তা করে, অনেকে করে না। তো কিন্তু আমার মনে হয় যে অবশ্যই পার্সোনাল পারফরমেন্স হলেই কিন্তু টিমের রানটা হয়। আর প্রেস কনফারেন্স তো আসলে আমি ন্যাশনাল টিমের হয়ে তো অলমোস্ট আপনার ওই আমার মনে হয় যে গল টেস্টে 190-এর পরে এটা মনে হয় করছি ন্যাশনাল টিমের হয়ে, আর বিপিএলে তো লাস্ট ইয়ার করা হয়েছিল। হ্যাঁ, যেহেতু আমাদের এই চিটাগাংয়ে টি-20 আছে 3টা, তো যারা খেলবেন তাদের নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি। 3 দিন ধরেই তারা আসছেন, প্র্যাকটিস করছেন। তো প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে তাদের স্ট্রং পয়েন্ট বা উইক পয়েন্ট নিয়ে আসলে কাজ করার চেষ্টা করছেন। কোচদের একটা প্ল্যান থাকে, ওই প্ল্যান নিয়ে কাজ করা হচ্ছে। আসলে দেখেন যার যার সময় আমি বলবো যে সে সেরা। এই মুহূর্তে তাইজুলই সেরা। রফিক ভাইয়ের সময় রফিক ভাই ছিলেন, সাকিব তো ওয়ার্ল্ড ক্লাস। তো তাইজুলের যে জিনিসটা আমার মনে হয় যে তাইজুলের সাথে রফিক ভাইয়ের অনেক মিল আছে আমি মনে করি। রফিক ভাই যেমন সকালে আসে, রাতে আর কি একদম সবাই শেষে। সাকিব আবার টোটালি ডিফারেন্ট ছিল, যে ও 4 ওভার বল করলেই ওর মনে হইতো যে না আমার আজকে এনাফ তো এনাফ। ও হয়তো অনেকটা ব্রেন দিয়ে প্র্যাকটিসটা করতো। কিন্তু তাইজুল এবং রফিক ভাইয়ের মিলটা আমার কাছে একরকম লাগে, যে তারা সকালবেলা আসবে, আইসা শুরু করবে, শেষ পর্যন্ত করার চেষ্টা করে এবং পরিশ্রম করেই আসলে তারা খেলার চেষ্টা করছেন। এবং আমি বলবো যে যার যার সময় তারাই বেস্ট।
আমার কাছে মনে হয় দেখেন আমরা মনে হয় 150টা প্লাস টেস্ট খেললাম 25 বছরে। আমাদের প্লেয়ারের সংখ্যা কিন্তু 108টা। তো এই 108টা প্লেয়ার না হয়ে যদি এটা 70-75টা প্লেয়ার হইতো, তাহলে হয়তো আমাদের টেস্ট যেই জায়গা যাওয়ার কথা ওই জায়গাটা যেতে পারতাম। কারণ মাঝখানে আমাদের একটা বড় একটা গ্যাপ হয়ে গিয়েছিল। তো এই কারণে আসলে এখন টেস্ট টিমটা ভালো কেন বলছি, ম্যাচের সংখ্যা বেশি, ঠিক না? যে এক একটা প্লেয়ার 100টা টেস্ট খেলেছেন, 70টা টেস্ট খেলেছেন। এরকম যদি আমাদের এই 108টা প্লেয়ার না হয়ে যদি 70-75টা প্লেয়ার হতো, তাহলে হয়তো আমাদের টেস্ট টিমটা একটা জায়গায় থাকতো।